নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল 22 বর্ধমান। আমি কথা দিয়েছিলাম তাই আবারও ফিরে এলাম। আমার নামটা বলতে ভুলে গেলাম, আমার নাম অলোক রঞ্জন বিশ্বাস। আমি কথা দিয়েছিলাম যে আগামীকাল আবার পার্ট 2 নিয়ে ফিরে আসব। একদম মেনসুরেশন যারা একদম গোড়া থেকে শুরু করছেন, মানে একেবারে সেই কি বলে গোটাকে নার্সারি থেকে যারা শুরু করেছেন মেনসুরেশন অর্থাৎ পরিমিতি চাকরির পরীক্ষার জন্য অবশ্যই, কিন্তু তার পার্ট 1 আমি করিয়েছি গত ক্লাসে। আজকে আমাদের পার্ট 2, এটাও কিন্তু বেসিকের মতোই, কিন্তু সামান্য একটু অ্যাডভান্স। হয়তো শুনে ক্লাসটা করতে গেলে মনে হতে পারে যে না সহজই মনে হলো, অঙ্কটা একেবারে যে সহজ তা নয়। বইতে আপনারা যে সমাধান পাবেন XYZ ধরে সমাধান পাবেন, ফর্মুলা ধরে পাবেন, কিন্তু আমি তো জানেন সমাধানে ওই সমস্ত অ্যাপ্লাই করতে চাই না। এক্স ধরা আমার শত্রু, এক্সকে আমি কাছে রাখতে চাই না, তাহলে বর্তমানটা নষ্ট হয়ে যাবে। তো এক্স আমার যেমন শত্রু তেমন ফর্মুলাও শত্রু, ফলে এই জিনিসগুলো থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। নিতাম তো যখন পারি না, উপায় থাকে না, তখন একটু সঙ্গে যাই। আজকের ভিডিওর পার্ট 1 যারা দেখেননি, খুব তাড়াতাড়ি বলা হয়ে গেল, আজকের ভিডিওর পার্ট 1 যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে, দেখুন। ওখান থেকে পার্ট 1টা কিন্তু দেখতে ভুল করবেন না, কেননা বর্গক্ষেত্রের ফর্মুলা শুধু বলিনি, ফর্মুলাটাকে একটু বেশ সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। অনেকে ভালো বলেছেন দেখলাম, তো সেই কারণে ওই ফর্মুলাগুলো দেখে আসুন, তাহলে চটপট করে কিন্তু উত্তরগুলো করতে পারবেন। ঠিক আছে, আজকের ভিডিওটা যে বিষয়গুলো রয়েছে স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আরও অনেক কিছু দেখতে পাবেন। তো গোটা 4-5টা অঙ্ক আছে, ভিডিও বেশি লেন্দি করলে আপনাদের দেখতে অসুবিধা হয়, অনেকে জানিয়েছেন, আবার অনেকে বড়ও চেয়েছেন। তবু আমি মোটামুটি ছোট করছি, 15-20 মিনিটের মধ্যে। আজকের ভিডিও আরও কম সময় লাগবে। যে অঙ্কগুলো আমি এখানে রেখেছি তার সমাধান আপনারা অন্যান্য জায়গায় যেমন পান, আজকে কিন্তু একটু অন্যরকমভাবে পাবেন, বেশ ভালো লাগবে আমার মনে হয়। রেলের যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেটাও চলতে থাকবে, তার সঙ্গে এই যে অঙ্কগুলো এটাও কিন্তু রেলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তবে শুধু রেল নয়, রেল ছাড়া আরও অন্যান্য যে সমস্ত রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পরীক্ষা আছে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, ব্যবসার কথা এখন বলবো না, ব্যবসার কথাটা লাস্টে বলবো। ওপর নিচে স্ক্রল হচ্ছে আমার ব্যবসার কথাগুলো, তো এগুলো আমি লাস্টে একবার বলবো, এখন বললে রেগে যাবে গো। তাহলে এখন ক্লাসটা আমরা শুরু করে দিই, ঠিক আছে? চলুন, যেমন ধরুন প্রথম অঙ্কটা, দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে, তাদের পরিসীমার অনুপাত কত। একদম ইজি, ভীষণ ইজি। যারা জানেন তারা 2 সেকেন্ডের মধ্যে উত্তর করে দেবেন। কিন্তু শুধু তাই নয়, আজকে একটু নতুন কিছু জানাবো। যেমন দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে, খেয়াল করবেন, ক্ষেত্রফলের অনুপাত যদি বলে তাহলে যা কিছুই জানতে চাক না কেন, তাতে পরিসীমার অনুপাত, পরিসীমা জানতে চাক, বাহু জানতে চাক, কর্ণ জানতে চাক, যা কিছু জানতে চাক তার অনুপাতটাই জানতে চাইতে হবে। অরিজিনাল কিছু জানতে চাইতে পারবে না। যদি জানতে চায় তাহলে এই ডেটা দিয়ে আমি কেন, স্বয়ং আর্যভট্ট আসলেও হবে না। আমি আর্যভট্টকে ছোট করছি না, নিজেকে বড় করছি না, কিন্তু যেটা ফ্যাক্ট, অঙ্ক তো যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, এটা মানতে হবে। আপনারা সবাই জানেন যে যেহেতু অনুপাত বলে দিয়েছে তাহলে আমাকে অনুপাতই জানতে চাইবে। ঠিক আছে, যেমন ধরুন এর উত্তর কত, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 25 এবং 16। এখান থেকে যদি আমরা পরিসীমার অনুপাত বার করতে চাই তাহলে সিম্পল এই দুজনার যদি আমরা বর্গমূল করে দিই তাহলেই পেয়ে যাই, অর্থাৎ 5:4। এত সহজ মনে হতে পারে, হ্যাঁ এতটাই সহজ। কিন্তু মজার বিষয় হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত বলে দিলে পরিসীমার অনুপাত উত্তর 5:4। যদি বলে বাহুর অনুপাত কত তাহলেও 5:4। যদি বলে পরিসীমার অনুপাত কত তাহলেও 5:4। যদি বলে কর্ণের অনুপাত কত তাহলেও 5:4। কীরকম ব্যাপার হলো? ক্ষেত্রফলের অনুপাত বলা থাকলে শুধুমাত্র তার যদি আপনারা রুট করে দেন, বর্গমূল করে দেন, তাহলে বাহু, পরিসীমা, কর্ণ সবারই অনুপাত পেয়ে যাবেন। আচ্ছা, পেয়ে তো যাবেন বলে দিলাম, কিভাবে পাবেন সেটা একটু দেখিয়ে দিই, তাহলে সুবিধা হবে। যেমন মনে করুন আমি যদি ধরে নিই যে এই দুটো বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গক্ষেত্র 1, এ হচ্ছে বর্গক্ষেত্র 2। কালিটা একটু মোটা হয়ে গেল, ছোট করে নিই। এই দুটো বর্গক্ষেত্রের এটা অনুপাত নয়। শরীর খারাপ থেকে উঠলাম তো একটু কাশিটা হচ্ছে, বেশি উত্তেজিত হয়ে গেলে। এই যে 25 এবং 16 যদি আমি অরিজিনাল ধরে নিতাম যে এটাই হচ্ছে ক্ষেত্রফল, দুটো বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল 25, তাহলে ভাবুন তো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 তার বাহু কত হওয়া উচিত? নিশ্চয়ই তার বর্গমূল মানে তার বাহু হওয়া উচিত 5। কেননা 25-এর বর্গমূল, ক্ষেত্রফলের বর্গমূল করলে আমরা বর্গক্ষেত্রের বাহু পাই, তাহলে 5 পেয়ে পেলাম। তাহলে যার 25 ছিল ক্ষেত্রফল তার পেলাম 5, তাহলে যার 16 ছিল নিশ্চয়ই তার কত পাবো? তার 4 পাবো। তাহলে দুটো বাহু পেলাম, একজনের একটা বর্গক্ষেত্রের হচ্ছে 5, একটা বর্গক্ষেত্রের 4 হলো। এবার চলে আসি পরিসীমা। পরিসীমার ক্ষেত্রে পরিসীমা না লিখে পেরিমিটার লিখে দিই, ছোটো করে হয়ে যাবে।
যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25, খেয়াল করুন, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 25 তার পরিসীমা কত? দেখুন, যার 25 ক্ষেত্রফল তার বাহু কত পেয়েছি? 5। যেই বাহু 5 পেলাম তাহলে পরিসীমা কত? 4 ইন্টু বাহু, মানে 4 5 20 হলো। এটা হলো একজনার 20, খেয়াল রাখবেন কিন্তু। এবং সেকেন্ড যে বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ছিল 16, তার বাহু কত? তার বাহু নিশ্চয়ই 4। যেই বাহু পেয়ে গেলাম 4, অমনি পরিসীমা কত? 4 ইন্টু বাহু, মানে 4 4 16। খেয়াল করুন তো, তাহলে 20 আর 16-র অনুপাত যদি করি তাহলে 5:4 হয়ে গেল। দেখুন, ঘুরে ফিরে সেই পরিসীমাটাও কিন্তু 5:4 গেল। এবার চলে আসুন কর্ণতে। দাতা কর্ণ, মানে আমার এই কর্ণ কান দুটোই সমান, বর্গক্ষেত্রের কর্ণ সমান, আমারও সমান। তো কর্ণ কি? কর্ণর ফর্মুলা আমরা কি জেনেছিলাম? √2 ইন্টু বাহু, এটা ছিল না আমাদের ফর্মুলা? তাহলে খেয়াল করুন, √2 ইন্টু বাহু, যে ক্ষেত্রফলের এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 তার বাহু কত বেরিয়েছে? বাহু 5। তাহলে √2 ইন্টু 5, এটা হলো একজনার, ঠিক অনুপাত। যার ক্ষেত্রফল ছিল 16 তার বাহু বেরিয়েছিল 4। তাহলে বাহু যদি 4 হয় তাহলে √2 ইন্টু 4, এটাও তাই, √2 ইন্টু বাহু। তাহলে এই দুটো যদি অনুপাত হয়, √2 বাদ চলে গেল, 5:4ই পড়ে রইল। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ক্ষেত্রফলের অনুপাত যদি বলা থাকে বাবা, তাহলে বাহুর অনুপাতও 5:4, পরিসীমার অনুপাতও 5:4, কর্ণের অনুপাতও 5:4। আশা করি মনে থাকবে, কিন্তু একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, নেক্সট এবং ভীষণ ইন্টারেস্টিং এই অঙ্ক, এই আগের পার্ট 1-এর থেকেও বেশি ইন্টারেস্টিং আমার মনে হয়েছে, তাই আমি বলছি, কেউ রাগরোষ করবেন না। কেউ যদি মনে করেন হ্যাঁ সত্যি তাই, সর্বনাশ করেছে গো, ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, সর্বনাশ করেছে, একটু চার্জে বসিয়ে দিলাম। দুঃখিত ডিস্টার্ব করার জন্য আপনাদেরকে। বর্গক্ষেত্রের পরিসীমার 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এবার চলে এলাম, দেখুন কেমন। এর আগে আমরা শিখেছি, ইউটিউবে আছে, যে বর্গক্ষেত্রের বাহু এত % বাড়লে ক্ষেত্রফল কত বাড়বে, বর্গক্ষেত্রের বাহু এত কমলে ক্ষেত্রফল কত % কমবে, বর্গক্ষেত্রের বাহু এত বাড়লে পরিসীমা কত বাড়বে, বাহু কমলে পরিসীমা কত কমবে। এই বাহুর সঙ্গে সব ছিল, কিন্তু আজকে আমাদের অঙ্ক বাহুর সঙ্গে নয়, আজকের অ্যাকশন পরিসীমা ভার্সেস ক্ষেত্রফল। আরও আছে পরিসীমা ভার্সেস ক্ষেত্রফল, এখানে দেখুন বাহু ভার্সেস পরিসীমা, তারপরে রয়েছে দেখুন বাহু ভার্সেস, এটাও পরিসীমা। যাক, এই হ্যাঁ এটাই আছে আজকে, বাহু ভার্সেস পরিসীমা, বাহু ভার্সেস ক্ষেত্রফল, পরিসীমা ভার্সেস ক্ষেত্রফল। দেখে দিই কেমন লাগে। যে অঙ্কটা ছিল যে পরিসীমা 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এই যে ধরে নিন একটা বর্গক্ষেত্র, আমি বলেছি এই বর্গক্ষেত্রর বাহু 10, এটাও 10, এটাও 10, সব কটা 10, তার মানে 10 10 যদি হয় তাহলে ক্ষেত্রফল কত? 100। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু রিলেশনটা কোথা থেকে আসবে খালি একবার দেখুন। যে বর্গক্ষেত্রটা, আমি এটা আজীবন ধরে নেব, আর আমার অঙ্কতে যাই থাকুক, পরিসীমা বৃদ্ধি পাক হ্রাস পাক, ক্ষেত্রফল বৃদ্ধি পাক হ্রাস পাক, বাহু বৃদ্ধি পাক হ্রাস পাক, যাই পাক, আমি বর্গক্ষেত্র এমন একটা ধরবো যার দৈর্ঘ্যও 10 প্রস্থ 10 হতেই হবে, ফলে ক্ষেত্রফল 100, এটা আমি ধরে নেব। দিয়ে আমি লিখছি, দেখুন কেমন। এই বাবা জীবনের বাহু কত? 10, এর পরিসীমা কত? পরিসীমা মানে ক্ষেত্রফল বলি আগে, বুঝতে সুবিধা হবে। ক্ষেত্রফল হচ্ছে 10 10 100। তারপরে পেরিমিটার কত? পেরিমিটার হচ্ছে 4 ইন্টু বাহু, মানে 40, পেয়ে গেলাম। এইবার চলে আসবো অঙ্কতে কি বলেছে। অঙ্কতে বলেছে পরিসীমা 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কি বৃদ্ধি পাবে নতুন এগিয়ে। তাহলে পরিসীমা 20% বৃদ্ধি মানে পরিসীমা আমার কত ছিল? 40, তার 20% বৃদ্ধি, 40-এর 20% বৃদ্ধি মানে 10% 4, 20% হচ্ছে 8, 8 বৃদ্ধি পাবে, তার মানে কত হয়ে যাবে? 48 হয়ে যাবে। নতুনের পরিসীমাটা 48 হয়ে গেল নতুন বর্গক্ষেত্রের। এখানে একটা নতুন বর্গক্ষেত্র করে নিলাম, ধরুন এর পরিসীমা 48 হয়ে গেল। যার পরিসীমা 48 হয়ে গেল তার বাহু কত হবে বাবা? তার বাহু হবে নিশ্চয়ই পরিসীমার 4/1 মানে 4 12 48, তাহলে এটা 12 করে পেয়ে গেলাম, হলো। বাহু যদি 12 হয় তাহলে এরিয়া মানে ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার মানে 12 12 144। এই যে লিঙ্কটা আমি করলাম, এটা কিন্তু শেখার জন্য। পরীক্ষার হলে এটাকে আপনি নিজের মতো করে ছোট করে নেবেন, যেটুকু প্রয়োজন সেটুকু। যেমন আমি এই নাটক করে লিখেছি, ছবি এঁকেছি 10 10, দরকার নেই পরীক্ষার হলে। বাহু লিখেছি 10, আরে লিখেছি ছবিও এঁকেছি সেখানেও লিখেছি, বাহু লিখবো 10, দরকার নেই তো পরীক্ষার হলে। আমি এখন বোঝার জন্য বলছি। বাহু 10 হলে ক্ষেত্রফল 100, পরিসীমা তাহলে 40। এবার ওই পরিসীমার 20% বাড়ি 48 করলাম পরিসীমা নতুনটার, তাহলে তার বাহু হয়ে গেল 12, 4 12 48, বাহু যেই 12 পেলাম, ক্ষেত্রফল 144। এবার দেখুন বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। আমার বলেছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল আগে কত ছিল? 100,
এখন কত হয়েছে 144, বেড়েছে কত বাবা, বেড়েছে 44। তাহলে 100-তে 44 বাড়া মানে ওটাই হয়ে গেল পার্সেন্টেজ, 44%। কেন আমি 100 ধরেছিলাম, কেন আমি এটা 10 ধরেছিলাম বাহু, বুঝতে পেরেছেন? যাতে ক্ষেত্রফলটা 100 হয়, এবং ক্ষেত্রফল 100 হলে নতুনে যা বৃদ্ধি সেটাই পার্সেন্টেজ, যা হ্রাস সেটাই পার্সেন্টেজ। নইলে আমি ক্ষেত্রফল যদি আমার এখন 200 হতো, তাহলে আমাকে লিখতে হতো কি, ক্ষেত্রফল যদি 150 বলতাম, তাহলে পুরনোর ক্ষেত্রফল 150-তে বেড়েছে 44, তাহলে একে কত 100 কত, আবার আমাকে ঐকিক নিয়ম করতে হতো। তো সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ধরে নিয়েছি বর্গক্ষেত্রের 10 হচ্ছে বাহু, তাহলে ক্ষেত্রফল 100। বোঝা গেল? দেখুন পরেরটা আসি, আরও সহজভাবে বুঝতে পারবেন। পরিসীমা এখন হ্রাস পেয়েছে, আবার সেই আমার ক্ষেত্রফল আঁকি, বর্গক্ষেত্র 10, এও 10, তাহলে ক্ষেত্রফল কত 100। তাহলে নতুনের বাহু কত, নতুনের বাহু হচ্ছে 10, তাহলে এরিয়া কত, এরিয়া হচ্ছে 10 10 100, তাহলে পরিসীমা কত 40। আজীবন আপনার একই থাকবে, 10 ধরলে এই সাইডটা আজীবন আপনার একই থাকবে, মনে করতেই হবে না পরে কোনো দিন। এবার যাকে বাড়াচ্ছে বাড়ান, যাকে কমাচ্ছে কমান। পরিসীমা বলেছে কমবে 20%, দিন কমিয়ে দিলাম, কমিয়ে 20%। 40-এর 20% কম মানে হচ্ছে 8 কম, 40 থেকে 8 কমে গেলে নতুন পরিসীমা হয়ে গেল 32। যেই 32 হয়ে গেল অমনি আমি নতুনের বাহু পেলাম কত, 4 8 32, মানে হচ্ছে 8 হচ্ছে বাহু, এ 4 ভাগের 1 ভাগ। যেই বাহু পেয়ে গেলাম 8, অমনি এরিয়া মানে ক্ষেত্রফল কত পাবো, 8 8 64। ব্যাস, যেই ক্ষেত্রফল 64 পেলাম, এবার ভাবুন আগে ক্ষেত্রফল কত ছিল 100, আমাকে জানতে চাইছে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে, তাহলে আমি লাইন টানবো ক্ষেত্রফলের, বোঝা গেল? তাহলে ক্ষেত্রফল আগে ছিল 100, এখন হয়ে গেছে 64, কমেছে কত বাবা, কমেছে 36, তাহলে 36 কমেছে, তার মানে এটাই কি পার্সেন্টেজ? দেখলাম হ্যাঁ এটাই পার্সেন্টেজ, কারণ 100-তে কমেছে 36, তাহলে উত্তর হচ্ছে 36। আশা করি আরও একটু ক্লিয়ার হয়েছে। যদি না হয় তাহলে আমি আবার একবার যাচ্ছি। বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি, এবার বাহু বৃদ্ধি, যাই হোক কোনো চিন্তা নেই, আমি আমার ফর্মে থাকবো, এখান থেকে নড়বো না, 10 10। তাহলে ভাবুন এই বর্গক্ষেত্রের বাহু কত, ও কি লিখলাম বাপু বাহু বানানটা, উফ, বাহু হচ্ছে 10, যদি বাহু 10 হয় তাহলে এরিয়া কত 100, তাহলে পরিসীমা কত, পরিসীমা 40। এবার এই অঙ্কতে বলেছে বাহু বেড়েছে 10%, বাড়াও বাহু 10%, তাহলে বাহু 10% বাড়িয়ে দিলাম, ওপরটা পার্সেন্টেজ লিখছি, 10-এর 10% মানে কত 1, তাহলে এখন নতুন বাহু বেড়ে কত হলো, বাহু 10 ছিল 11 হয়ে গেল, কারণ 1 বেড়েছে। বাহু যেই 11 হয়ে গেল, এরিয়া নিশ্চয়ই 11 11 121 হবে, হয়ে গেল। পরিসীমা কত, পরিসীমা নিশ্চয়ই 11 যদি বাহু হয়, তাহলে পরিসীমা 4 11 44। এবার আমাকে জানতে চাইছে পরিসীমা কত বৃদ্ধি পেয়েছে। তো পরিসীমা বৃদ্ধি পেতে চাইলে পরীক্ষার হলে আমি এই বাহু এরিয়ার লিখবো না, ক্ষেত্রফল লিখবো না, দরকার নাই। আমি এখান থেকে এই বাঁ দিকটা যেই লিখে নিলাম, বা বাঁ দিকটা আমাকে বলেছে বাহু বৃদ্ধি হলে পরিসীমা কত বৃদ্ধি, আমি পরীক্ষার হলে চাইলে এইটা আর এইটা লিখেই কাজ মিটিয়ে নেব। বাহু 10% বাড়লো মানে 11 হয়ে গেল, সেখান থেকে পরিসীমা তার মানে 44 হলো, ব্যাস দাগ টেনে দেবো। কীরকম অঙ্কতে কি বলেছে, বাহু 10% বৃদ্ধি পেলে পরিসীমা কি বৃদ্ধি পাবে, তাহলে বাহু যখন 10% বৃদ্ধি পেলো তাহলে পরিসীমা কত বৃদ্ধি পেলো, অর্থাৎ আগে পরিসীমা কত ছিল 40, এখন হয়ে গেছে কত 44, তাহলে বেড়েছে কত, বেড়েছে হচ্ছে 4। এই 4 বেড়েছে মানে এটাই কি 4%? না, এখানে 4% নয়, এখানে 40-এ বেড়েছে 4, তাহলে পার্সেন্টেজ কত, পার্সেন্টেজ 10, 40-এ 4 বেড়েছে, তাহলে 10% নয়, এই যে 40-এ বেড়েছে 4, তাহলে একে কত 4/40, 100 কত ইন্টু 100, সুন্দর করে দেখুন 10% হয়ে যাবে। যারা নতুন তাদের কাছে বলছি, যারা আমার পার্সেন্টেজের ভিডিও দেখেছেন তাদের এটি বলা লাগবে না, আমি একেবারে 100% কি শিওর, 100% শিওর, বলা লাগবে না। ঠিক আছে, বুঝতে যদি অবশ্যই সুবিধা হয় তাহলে আজকে লাস্ট অঙ্ক দেখে নিন আরেকবার। বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 10% হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে। আবার সেই একই কথা বললাম, 10 10, কি সুন্দর আঁকছি আমি, এটা 10 এটা 10, তাহলে বাহু বলি 10, এরিয়া কত 100, তাহলে পরিসীমা কত 40। আশা করি এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। এবার কি হ্রাস পেয়েছে বলছে, প্রতিটা বাহু হ্রাস পেয়েছে, দিয়ে দিলাম বাহু হ্রাস করে। বাহু 10% হ্রাস মানে 10% হ্রাস, তার মানে কত কমবে, 10-এর 10% মানে 1, তাহলে 1 যদি কমে যায় নতুন বাহু কত হবে, নতুন বাহু বলি এটা হবে 9। যেই বাহু 9, সে এরিয়া কত 9 9 81, পরিসীমা কত 4 9 36। দেখুন ভাল লাগছে এবারে নিশ্চয়ই, বেরিয়ে গেল এটা। এবার জানতে চাইছে পরিসীমা শতকরা কত হ্রাস পাবে। ভাবুন পরিসীমা ছিল আগে কত 40, এখন হয়েছে কত 36, কত কমেছে 4 কমে গেছে, তাহলে 40-এ 4 কমেছে মানে 10% কমে গেছে। বোঝা গেল? এইটা হয়ে গেল আজকের ক্লাস। তবে যেতে যেতে একটা কথা বলে দিই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এই যে অঙ্কটা
বাহু, যখনই কোনো বর্গক্ষেত্রের বাহু 10% বাড়বে, জানবেন পরিসীমাও 10% বাড়বে। বাহু 20% বাড়বে, পরিসীমাও 20% বাড়বে, হতেই হবে। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন অঙ্ক, এতক্ষণ তো বলি নাই, চুপ করেছিলাম। এটা দেখুন, বাহু বেড়েছে 10%, পরিসীমা কত বৃদ্ধি? উত্তর 10%। বর্গক্ষেত্রের বাহু কমেছে 10%, তাহলে পরিসীমা হ্রাস কত? 10%। আপনি 20 ধরে করবেন, করুন, কোনো অসুবিধা নেই। যেমন ধরুন আমি আজকে খেয়াল করলাম আমি 20 ধরে করছি, দেখি মেলাই যে বর্গক্ষেত্রের বাহুকে 20% বাড়িয়ে দেবো। এই আগের অঙ্কটাই দেখি না, এই যে বৃদ্ধি যেটা আমরা এখানে জায়গা আছে এইখানে করি, তাহলে নতুন যে বর্গক্ষেত্র তার ওই যে 10-10, আমার তো স্বভাব 10-10 করা মানে এটা 100। তার নতুন বলছি, পুরনো বর্গক্ষেত্রের বাহু কত? বাহু 10, এরিয়া কত? এরিয়া হচ্ছে 100, তাহলে পরিসীমা কত? পরিসীমা 40। এবার বলছে বাহু 20% বাড়াবো, তাহলে বাহু 20% বাড়ানো মানে পরিসীমাও 20% বাড়বে, হিসেব অনুযায়ী বলছি, দেখি বাড়ে কিনা। তাহলে বাহু 20% বাড়ালাম, 20% মানে 2 বাড়লো, দিয়ে 12 হয়ে গেল বাহু। ঠিক আছে, তাহলে বাহু হয়ে গেল কত? বাহু হয়ে গেল 12। যেই বাহু 12, সেই এরিয়া কত? 12-12 144, পরিসীমা কত? 4-12 48। এবার ভেবে দেখুন, বলেছে কি অঙ্কটায়, বাহু বাড়ালে পরিসীমা কত বাড়বে? বাহু 20% বাড়ালে পরিসীমা 20%। দেখুন 40 ছিল 48 হয়েছে, তার মানে বেড়েছে কত? 8 বেড়েছে। 40-এ 8 বেড়েছে মানে কত? 40-এ 8 বেড়েছে মানে 20%। হলো? বিশ্বাস হলো আমার কথা? টাইটেল নিয়ে ঘুরছি বাবা, বিশ্বাস টাইটেল নিয়ে ঘুরছি, বিশ্বাস না করলে কোনো উপায় আছে? নাই। তাহলে কি দেখলাম আমরা এতক্ষণ ধরে? এই বাহুর সঙ্গে পরিসীমার একটা সুন্দর রিলেশন। কিন্তু এটা যদি আপনার অভ্যেস থাকে, রেগুলার বেসিসে প্র্যাকটিস করা থাকলে পরীক্ষার হলে 1 সেকেন্ড টাইম লাগে। দেখেন বাহু কত বেড়েছে? 10%, তাহলে পরিসীমাও 10। কতক্ষণ লাগে? কিন্তু এটা অভ্যেসে রাখতে হবে। রেগুলার বেসিসে প্রথম আপনাকে ধরুন এটা 2 দিন মনে থাকবে, তাহলে 2 দিনের মধ্যে আবার একবার প্র্যাকটিস করতে হবে। যেই করবেন দেখবেন পরের বার 1 সপ্তাহ মনে থাকছে, তাহলে 1 সপ্তাহের মাথায় আবার প্র্যাকটিস করুন। দেখবেন যেই 1 সপ্তাহের মাথায় প্র্যাকটিস করলেন 1 মাস মনে থাকার মতো হয়ে গেছে, আবার 1 মাস পরে আবার বসুন। সেই 1 মাস বসবেন, দেখবেন তারপর আবার 6 মাস মনে থেকে গেছে, আবার 6 মাস পরে বসুন। প্রথম একটু বেশি বসতে হবে, তারপর আস্তে আস্তে কিন্তু আপনার এটা মুখস্থ হয়ে যাবে। মুখস্থ ঠিক বলা ভুল হলো, একেবারে মগজে ঢুকে যাবে। তারপর দেখবেন আর মনে পড়ছে না, এটা আর হবে না। তারপর বছরে একবার করে চর্চা করবেন, সব মনে থেকে যাবে। ঠিক আছে? তো কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে জানাবেন কমেন্ট করে। পার্ট 3 যদি চান, আমি পার্ট 1 দিলাম, পার্ট 2 দিলাম, যদি পার্ট 3 চান তাহলে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে পার্ট 3 নিয়ে হাজির হয়ে যাব। যেতে আমার ব্যবসার কথা একটু টুক করে বলে দিই, কারণ এটা বলতেই হয়, এটা না বললে চলে না, পেট চালাতে হবে তো, সবই তো বুঝতে পারছেন, আপনারাই তো আমার পেট, মানে পেট চালান আর কি। তো সেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে WBCS প্রিলিমিনারি এবং মেন 2023কে টার্গেট করে 2023 প্রিলিমিনারি মেন অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই শুরু হচ্ছে, তার অ্যাডমিশন চলছে। জাস্ট সেপ্টেম্বর থেকেই আমাদের ক্লাস শুরু। তার সঙ্গে কম্বাইনের অনলাইন অফলাইন একদম নতুন ব্যাচের অ্যাডমিশন চলছে, সেপ্টেম্বর থেকে ওটাও শুরু। কেমন? পুরনো ব্যাচে যদি আসতে চান, আমাদের আগস্ট মাসেই শুরু হয়েছে ব্যাচ, সেটাতেও আসতে পারেন। তার সঙ্গে SLST PT আমাদের লাস্ট ব্যাচ শুরু হয়ে গেছে, সেটাতেও আপনারা আসতে পারেন। কলকাতা পুলিশের পরীক্ষা 1 মাস পিছিয়ে নভেম্বরে চলে যাচ্ছে। অক্টোবরে পুজোর মধ্যে আর হচ্ছে না, যেটা হওয়ার কথা ছিল সেটা আর হচ্ছে না, ওটাকে নভেম্বরে চলে যাচ্ছে বলে জানতে পারলাম। তাহলে সেখানে একটু টাইম পেলেন, কলকাতা পুলিশে যারা প্রস্তুতি নিতে চান তারাও চলে আসবেন। সেই সঙ্গে SLST PT, WBP, KP, কম্বাইন, WBCS, তারপর হচ্ছে টেটেরও খুব তাড়াতাড়ি আমরা কিন্তু ব্যাচ শুরু করব, কেননা 1 সপ্তাহের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে বলে ধারণা। একটা খবর পেলাম, ভালো জায়গা থেকে খবরটা পেলাম, সপ্তাহখানেকের মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটা আসতে চলেছে। ফলে বসে থাকবেন না, আমরা বাঙালিরা যেমন বসে থাকি, বসে থাকবেন না, যে যেখানে থাকুন পড়াশোনা করুন। আমাদের কাছে যদি আসতে চান একেবারে গ্রুপ ডি থেকে WBCS পর্যন্ত, তাহলে অনায়াসে আসতে পারেন। আমরা খুব তাড়াতাড়ি নতুন ব্যাচগুলোকে শুরু করতে চলেছি, যেগুলো হয়ে গেছে সেগুলোতে আসতে চাইলেও আসতে পারেন। ঠিক আছে? ব্যবসার কথা শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং ওপর নিচে যে ফোন নাম্বার স্ক্রল হচ্ছে অফিসে, সেই নাম্বারে ফোন করে আপনারা অফিসের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন ভর্তির ব্যাপারে। ঠিক আছে? সবার জন্য শুভরাত্রি, নমস্কার।